লেটস সিং ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। তোমরা অলরেডি জানো ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের পুরো সিলেবাসটাকে কমপ্লিট করার আমরা একটা সিরিজ শুরু করেছি। আর এই সিরিজে এখন আমরা আছি তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ের 5th চ্যাপ্টার আলোতে। তো আলোর অলরেডি আমরা 9টা ক্লাস কভার করেছি, আর একদম শেষ ক্লাসে আমরা শুরু করেছিলাম প্রতিসরণ। মনে পড়ছে নিশ্চয়ই? তো প্রতিসরণ জেনেছিলাম, প্রতিসরণের বিভিন্ন সূত্র জেনেছিলাম। যেমন প্রতিসরণের দুটো সূত্র আছে। প্রতিসরণের দ্বিতীয় সূত্রটাকে আমরা বলেছিলাম কি স্নেলের সূত্র, কারণ প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা বিজ্ঞানী স্নেল আবিষ্কার করে। তো দ্বিতীয় সূত্রটা কি ছিল একটু আমরা ভাবি। দ্বিতীয় সূত্রটা ছিল নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। ঠিক, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এরকম দুটো নির্দিষ্ট মাধ্যম আছে, এই একটা বিভেদ তল, উপরে একটা মাধ্যম নিচে একটা মাধ্যম। তো আলোকরশ্মি ধরো কোনো একটা মাধ্যম থেকে ওপরের মাধ্যম থেকে নিচের মাধ্যমে এলো, এসে অর্থাৎ বিভেদ তলে এসে পড়লো। ধরো এইভাবে আলোকরশ্মি এসে পড়লো কোথায়? বিভেদ তলে। বিভেদ তলে পড়ার পর যখন দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে আলোকরশ্মিটা একটু বেঁকে যাবে, তাহলে আলোকরশ্মিটা এইভাবে বেঁকে গেল। বেঁকে যাওয়ার পর আমরা এখানে আপাতন কোণ পাবো, প্রতিসরণ কোণ পাবো। সেটা পেতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অভিলম্ব টানতে হবে। তাহলে এই আমি টেনে ফেললাম অভিলম্ব। ধরো এই হচ্ছে আমাদের অভিলম্ব, তাহলে এই কোণটাকে আমরা বলি আপাতন কোণ। আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে আপাতন কোণ, আর প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে তাকে বলে প্রতিসরণ কোণ। এইবার এখানে যখনই আমরা দেখেছিলাম স্নেলের সূত্র কি বলেছে, আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। কি ধ্রুবক? অর্থাৎ সাইন আই বাই সাইন আর করলে সাইন আই বাই সাইন আর, এটা করলে আমরা কি পাবো? একটা ধ্রুবক পাবো, একটা ধ্রুবক পাবো। যেই ধ্রুবকটাকে আমরা কি বলেছিলাম? প্রতিসরাঙ্ক। কি বলেছিলাম? প্রতিসরাঙ্ক, যাকে মিউ দিয়ে লিখেছিলাম। কি দিয়ে? মিউ দিয়ে। মনে পড়ছে নিশ্চয়ই? স্নেলের সূত্র এটা। স্নেলের সূত্র ছিল কি? আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমরা কি বলবো? প্রতিসরাঙ্ক। আর এই প্রতিসরাঙ্কটাকে নিয়েই আমরা আজকে ডিটেলে জানবো। বোঝা গেছে প্রতিসরাঙ্ক কি, প্রতিসরাঙ্ক কার হয়, প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, প্রতিসরাঙ্কর বিভিন্ন ভাগগুলো কি কি, বিভিন্ন ফর্মুলাগুলো কি কি, এইগুলো আমরা আজকের ক্লাসে জানবো। বোঝা গেছে? চলো তাহলে আমরা এটুকু বুঝেছি স্নেলের সূত্র থেকে যে সাইন আই বাই সাইন আর করলে যেটা আমরা পাবো সেই ধ্রুবকটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিসরাঙ্ক। এইবার প্রশ্ন হচ্ছে প্রতিসরাঙ্ক কার? বর্ণের প্রতিসরাঙ্ক না মাধ্যমের প্রতিসরাঙ্ক? কার প্রতিসরাঙ্ক? প্রতিসরাঙ্ক হয় দ্বিতীয় মাধ্যমের। কার? দ্বিতীয় মাধ্যমের। ক্লিয়ার? চলো আমি এখানে ধরে নিচ্ছি এই দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে বি। কি? তুমি এটা জল ধরতে পারো, কাঁচ বলতে পারো, গ্লিসারিন বলতে পারো, তুমি যে কোনো মাধ্যম বলতে পারো। তো আমি একটা মাধ্যম ধরে নিচ্ছি, মাধ্যমটার নাম দিচ্ছি বি। তুমি বি এর জায়গায় যে কোনো মাধ্যম রাখতে পারো। আর প্রথম মাধ্যমটাকে আমি নাম দিচ্ছি এ। এয়ার নয়, বায়ু নয়, এটা হচ্ছে এ মাধ্যম। এটা হচ্ছে কি মাধ্যম? বি মাধ্যম। তাহলে যখন আলোকরশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে এলো, যখন আলোকরশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে এলো তখন একটা আপাতন কোণ আছে, একটা প্রতিসরণ কোণ আছে। তো আপাতন কোণের সাইনকে প্রতিসরণ কোণের সাইন দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে একটা ধ্রুবক পাবো। এই ধ্রুবকটাকেই আমি বলবো প্রতিসরাঙ্ক। প্রশ্নটা হচ্ছে কার প্রতিসরাঙ্ক? প্রতিসরাঙ্ক হচ্ছে দ্বিতীয় মাধ্যমের। যেমন এখানে দ্বিতীয় মাধ্যমটাকে বি, তাহলে প্রতিসরাঙ্কটা কার? বি এর প্রতিসরাঙ্ক। কার প্রতিসরাঙ্ক? বি এর প্রতিসরাঙ্ক। তার জন্য বি কে লিখলাম নিচে, ডান দিকে নিচে। তাহলে মিউ অর্থাৎ প্রতিসরাঙ্ক। কার প্রতিসরাঙ্ক? বি এর প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এইবার ভালো করে একটু খেয়াল করো যে ওপরে যে সূত্রটা লেখা আছে, কি লেখা আছে? দুটি নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। মানে এই যে আমি জিনিসটা পেলাম, এটা কার প্রতিসরাঙ্ক পেলাম? বি এর প্রতিসরাঙ্ক। কিন্তু যখন আলোকরশ্মি এ থেকে দিয়ে যাচ্ছে, অর্থাৎ যখন প্রথম মাধ্যমটাকে এ, যখন প্রথম মাধ্যমটাকে এ, তার মানে এই প্রতিসরাঙ্কটাকে আমি বলবো কি? এ মিউ বি। এ মিউ বি অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। পরে যে আছে তার প্রতিসরাঙ্ক, প্রথমে যে আছে তার সাপেক্ষে। তার মানে এই যে জিনিসটা আমি পেলাম সাইন আই বাই সাইন আর করে, সেটা আমি কি পেলাম? বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। কার প্রতিসরাঙ্ক? বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। কার সাপেক্ষে? এ মাধ্যমের সাপেক্ষে। ক্লিয়ার কথাটা? কারণটা হচ্ছে যদি তুমি এই এ মাধ্যমটা এখানে এ মাধ্যম না নিয়ে জল নাও তাহলে বলবো জলের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক।
যদি কাঁচ নেই তাহলে বলবো কাঁচের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, যদি গ্লিসারিন নেই তাহলে বলবো গ্লিসারিনের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, যদি বায়ু নেই বলবো বায়ুর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক। অর্থাৎ এই ফার্স্ট মিডিয়ামটা অর্থাৎ এ মাধ্যমটাকে যদি আমি চেঞ্জ করি তাহলে এই প্রতিসরাঙ্কের মানটা চেঞ্জ হয়ে যাবে, সবসময় একই থাকবে না। বি এর প্রতিসরাঙ্কের মানটা কিন্তু ফিক্সড না। যদি প্রথম মাধ্যমটাকে আমি আলাদা আলাদা নিই, মানে জল নিলে জলের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক যা হবে, কাঁচের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক কিন্তু তাই হবে না, আলাদা হবে। তার জন্য আমি এটাকে এভাবে লিখছি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। অর্থাৎ যখন আমি প্রতিসরাঙ্ক নির্ণয় করব, আমার কাছে এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আসছে। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক হয়। তাহলে প্রতিসরাঙ্ক কার হয়? দ্বিতীয় মাধ্যমের। কার সাপেক্ষে? প্রথম মাধ্যমের সাপেক্ষে। ক্লিয়ার জায়গাটা? তাহলে এই গেল প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক কাকে বলে? যেটা আমরা অলরেডি স্নেলের সূত্র থেকে বলতে পারি যে দুটি নির্দিষ্ট মাধ্যমে, অবশ্যই দুটো মাধ্যমকে নির্দিষ্ট হবে, নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত, সেই অনুপাতকে আমরা কি বলছি? দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে। ক্লিয়ার জায়গাটা? তাহলে এখানে দ্বিতীয় মাধ্যম বি, তার জন্য বি এর প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে, এর সাপেক্ষে। তো এটাকে আমরা একটু পাশে লিখে দিই। এ মিউ বি কথাটার অর্থ কি? এ মিউ বি কথাটার অর্থ হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে, এ মাধ্যমের সাপেক্ষে কার প্রতিসরাঙ্ক? বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। চলো, তাহলে প্রতিসরাঙ্ক ব্যাপারটা বোঝা গেছে। তাহলে আমরা কিন্তু প্রতিসরাঙ্কের একটা ফর্মুলা অলরেডি পেয়ে গেলাম, কি? যে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু এ মিউ বি। এ মিউ বি, এটা কি? প্রথম মাধ্যম, বিটা কি? দ্বিতীয় মাধ্যম। ভাষাটা কিভাবে বলবো? এ মিউ বি মানে কি? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। চলো, এইবার প্রশ্ন হচ্ছে প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? আমি শুধু মিউ দিয়ে লিখছি। মিউ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? সূত্রটা একটু ভালো করে দেখো। স্নেলের যে সূত্রটা আছে সেই সূত্রটাকে একটু ভালো করে দেখো। স্নেলের সূত্রের প্রথমেই লেখা আছে, এরকম লেখা নেই যে আপাতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রতিসরাঙ্ক বলে, বা আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। এই কথাটা কিন্তু কেবলমাত্র লেখা নেই স্নেলের সূত্রে। কি লেখা আছে? নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে লেখা আছে কথাটা, একদমই তাই। তো কেন লেখা আছে? তার কারণটা হচ্ছে প্রতিসরাঙ্ক ওই দুটো বিষয়ের ওপর নির্ভর করে। কোন দুটো বিষয়? মাধ্যম আর 2 নাম্বার হচ্ছে কি? এক হলো মাধ্যম আর 2 নাম্বার কি? বর্ণ, আলোর বর্ণ। যেমন দেখো, মাধ্যমটা আমি অলরেডি এখনই বললাম যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যা হবে, বায়ুর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক তাই হবে না। এটা যদি আমি কাঁচ মাধ্যম ভাবি তাহলে কাঁচের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক সেম হবে না, জলের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক সেম হবে না। অর্থাৎ এই মাধ্যমকে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে বি মাধ্যমের যে প্রতিসরাঙ্কের মান সেটা আলাদা আলাদা হবে। কি হবে? আলাদা আলাদা হবে। তার জন্য আমি বলতেই পারি যে প্রতিসরাঙ্ক নির্ভর করে 1 নাম্বার হচ্ছে মাধ্যমের প্রকৃতি। কার উপর? মাধ্যমের প্রকৃতি। মাধ্যমের প্রকৃতি। আর 2 নাম্বার কার উপর নির্ভর করে? 2 নাম্বার নির্ভর করে আলোর বর্ণ। আলোর বর্ণ ব্যাপারটা কেমন? আলোর বর্ণ বিষয়টা ঠিক বুঝলাম না। আলোর বর্ণ মানে হচ্ছে, ধরো তুমি লাল আলোকে ফেললে, তাহলে লাল আলো এদিকে গেল, লাল আলো এদিকে প্রবেশ করে গেল, তাহলে সেই ক্ষেত্রে তুমি সাইন আই বাই সাইন আর করে যা পাবে, যদি তুমি নীল আলোকে ফেলো তাহলে কিন্তু সেম মান পাবে না। লাল আলো ফেললে দিয়ে সাইন আই বাই সাইন আর করলে একটা মান পেলে, নীল আলো যখন তুমি ফেলবে মাধ্যমগুলোকে ফিক্সড রাখলে, দিয়ে তুমি নীল আলো ফেললে, তাহলে কিন্তু ওই সাইন আই বাই সাইন আর করলে আর সেম মান পাবে না। আবার হলুদ আলো ফেললে আবার সেম মান আমরা পাবো না। অর্থাৎ যদি ডিফারেন্ট কালার হয়, মানে আলোর বর্ণটা যদি আলাদা আলাদা হয়, তাহলে এই প্রতিসরাঙ্কের মানটা আলাদা আলাদা হয়ে যায়। লালের জন্য প্রতিসরাঙ্ক একটা হবে, নীল বর্ণের জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলাদা হবে, সবুজ বর্ণের জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলাদা হবে। তাহলে প্রতিসরাঙ্ক বর্ণের ওপর নির্ভর করে। কার ওপর? আলোর বর্ণের ওপর নির্ভর করে। দেখো, এত দূর পর্যন্ত বুঝতে পারলে? তাহলে ফার্স্ট আমরা জানলাম কি প্রতিসরাঙ্ক কি,
এটা কি করে জানলাম? কিছুই না, একটু ভালো করে দেখো, স্নেলের সূত্রকে মডিফাই করে লিখেছি। স্নেলের সূত্র কি পেয়েছিলাম? নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক। আমরা জেনেছিলাম ওই ধ্রুবকটাই হচ্ছে প্রতিসরাঙ্ক। কার প্রতিসরাঙ্ক? দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। কার সাপেক্ষে? প্রথম মাধ্যমের সাপেক্ষে। তো স্নেলের সূত্রটা কি একটু মডিফাই করে লিখে দিয়েছি এখানে, দেখো। দুটি নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রতিসরাঙ্ক বলে। কার প্রতিসরাঙ্ক? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। ক্লিয়ার? চলো, এবার ব্যাপারটা হচ্ছে এটা, যদি এ মাধ্যম থেকে বি মাধ্যমে আলোক রশ্মি আসে তাহলে সাইন আই বাই সাইন আর করলে আমি কি পাবো? খুব ভালো করে কি পাবো? প্রতিসরাঙ্ক পাবো। প্রতিসরাঙ্ক কার হয়? দ্বিতীয় মাধ্যমের হয়। তাহলে প্রতিসরাঙ্ক কার? বি এর, অর্থাৎ বি এর প্রতিসরাঙ্ক। কিন্তু প্রথম মাধ্যমটা কি আছে? এ আছে, তার জন্য এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক। এই যে লিখেছি এম ইউ বি, এটা মানে হচ্ছে এই সিম্বলটা ইন্ডিকেট করছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। ক্লিয়ার জায়গাটা? কোনো অসুবিধা? চলো মুছে দেবো এটা। এইবার ব্যাপার হচ্ছে এই যে প্রতিসরাঙ্ক, এই প্রতিসরাঙ্কটা দু রকমের প্রতিসরাঙ্ক হয়। একটাকে বলা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর একটাকে বলা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে প্রতিসরাঙ্ক হয় কত রকমের? দু রকমের। আমরা সেই দুই রকম প্রতিসরাঙ্ক আগে বুঝবো কাকে বলে, তারপরে দেখবো যে ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলাস কি আছে এখান থেকে। ঠিক আছে, চলো খাতা পেন নিয়ে নোট করছো? একদম নোট করতে হবে, মনে থাকবে না এগুলো সব, পরে রিভিশন করতে হবে। ঠিক আছে, তো চলো, তাহলে এই যে প্রতিসরাঙ্ক আমি দেখলাম, এই প্রতিসরাঙ্ক হচ্ছে দু রকমের। একটাকে বলা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক বা যাকে বলা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। প্রতিসরাঙ্কের ইংরেজি নাম হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ইংরেজি নয়, ইংরেজি নাম হচ্ছে কি না? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে প্রতিসরাঙ্কের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে ইংরেজি নাম, তো পরম প্রতিসরাঙ্ককে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। আর একটা প্রতিসরাঙ্ক যেটাকে বলা হচ্ছে কি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ব্যাপারটা বুঝতে হবে যে কি ব্যাপারটা, কিছুই না, শুধু একটা জায়গা তোমাকে একটু খেয়াল রাখতে হবে, তাহলেই বুঝে যাবে পরম কি আর আপেক্ষিক কি। প্রতিসরাঙ্ক, আপেক্ষিককে বলা হয় রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, তো একটা হচ্ছে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর একটা হচ্ছে রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ব্যাপারটা কি চলো, ধরো দুটো আলাদা আলাদা মাধ্যম আছে, এই হচ্ছে বিভেদ তল, এদিকে একটা টেনে ফেলি, এই হচ্ছে বিভেদ তল। ঠিক আছে, তো আমরা বি দিয়ে বুঝছি, যখন বি দিয়েই বুঝি, ধরে নিই দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে বি মাধ্যম, এখানেও ধরে নিই দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে বি মাধ্যম। ঠিক আছে, ওপরে যে মাধ্যমটা আছে সেই মাধ্যমটা আমরা নাম দিয়েছিলাম কি? এ মাধ্যম। তো যদি এ মাধ্যমটা বায়ু হয়, কি হয়? বায়ু হয়। যদি এ মাধ্যমটা বায়ু হয়, বায়ু মানে কি? এয়ার। ঠিক, তাহলে ধরো ওপরের মাধ্যমটা কি আছে? বায়ু আছে। তো আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে বি মাধ্যমে এসে পড়ছে। খুব ক্লিয়ারলি শুনবে জায়গাটা, আলোক রশ্মি এরকমভাবে বায়ু মাধ্যম থেকে বি মাধ্যমে এসে পড়লো, বায়ু মাধ্যম থেকে বি মাধ্যমে এসে পড়লো, পড়তেই পারে। তাহলে সেক্ষেত্রেও আমরা আপাতন কোণ পাবো যদি অভিলম্ব টানি, প্রতিসরণ কোণ পাবো যদি আমরা অভিলম্ব টানি, তাহলেও সেই আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত করলে একটা ধ্রুবক পাবো আমরা, যেই ধ্রুবকটাকে কি বলবো? প্রতিসরাঙ্ক। কার প্রতিসরাঙ্ক? একটু ভালো করে বলো, কার প্রতিসরাঙ্ক? বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। কার সাপেক্ষে? প্রথম মাধ্যমটা কে আছে? এখানে বায়ু আছে, তাহলে বায়ুর সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক আমি পাবো এই ছবিটার জন্য। যদি প্রথম মাধ্যম বায়ু হয়, দ্বিতীয় মাধ্যম বি হয়, তাহলেও আলোক রশ্মি আসবে, প্রতিসরণ ঘটবে, অবশ্যই আপাতন কোণ থাকবে, প্রতিসরণ কোণ থাকবে, অবশ্যই তাদের অনুপাতের একটা মান আমি পাবো, যেই মানটাকে আমি কি বলবো? বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। কিন্তু কার সাপেক্ষে?
প্রথম মাধ্যমটা কে আছে, আমি তো বায়ু নিয়েছি প্রথম মাধ্যমটাকে, এ দেখো এ মাধ্যমটাকে আমি বায়ু ধরে নিয়েছি, তাহলে যদি এ মাধ্যমটা বায়ু হয় তাহলে এখানে আমি সাইন আই বাই সাইন আর করলে যে মানটা পাবো সেটা পাবো বায়ুর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক। ঠিক, তো এই বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। কি বলা হচ্ছে? পরম প্রতিসরাঙ্ক। ধরো আমি তোমাকে বললাম আলোকরশ্মি, ভাবো ব্যাপারটাকে, ফিল করো এবার। ধরো আলোকরশ্মি, আমি তোমাকে বললাম যে কাচের পরম প্রতিসরাঙ্ক, তার মানে কার সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। মানে আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে বি মাধ্যমে আসছে। আমি বললাম জলের পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক মানেই প্রথম মাধ্যমটা বায়ু হবে। পরম প্রতিসরাঙ্ক মানেই কি? প্রথম মাধ্যমটা কি হবে? বায়ু হবে, বাস। আমি বললাম জলের পরম প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? তাহলে জলের পরম প্রতিসরাঙ্ক মানে হচ্ছে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। আমি বললাম গ্লিসারিনের পরম প্রতিসরাঙ্ক, তার মানে বায়ুর সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরাঙ্ক, মানে আলোকরশ্মি বায়ু থেকে গ্লিসারিন আসছে। ক্লিয়ার জায়গাটা? তার মানে পরম প্রতিসরাঙ্ক মানে হচ্ছে, পরম প্রতিসরাঙ্ক কথাটার অর্থ হচ্ছে, আমি যদি লিখি এখানে পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক, তাহলে পরম প্রতিসরাঙ্কটা ব্যাপারটা কি? পরম প্রতিসরাঙ্ক মানে হচ্ছে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে পরম প্রতিসরাঙ্ক বলে। ঠিক, তাহলে বায়ুর সাপেক্ষে, বায়ু মাধ্যমের সাপেক্ষে, একটু ভালো ভাষায় লিখি, বায়ু মাধ্যমের সাপেক্ষে যদি আমি এখানে যেহেতু বি মাধ্যম লিখেছি আমি, তার জন্য বি লিখছি, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। বায়ুর সাপেক্ষে যদি আমি বলি বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, অর্থাৎ প্রথম মাধ্যম যদি বায়ু হয়, বায়ু থেকে বি মাধ্যমে আলোকরশ্মি এলো, তাহলে যে প্রতিসরাঙ্ক পাবো তাকে আমি বলবো বায়ুর মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। আর এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি পরম প্রতিসরাঙ্ক। তার মানে পরম প্রতিসরাঙ্ক মানে, মাথায় সেট করে নাও পুরো, পরম প্রতিসরাঙ্ক মানে কি? পরম প্রতিসরাঙ্ক মানে প্রথম মাধ্যমটা বায়ু হবে, বায়ুর সাপেক্ষে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলবো ওই মাধ্যমটার পরম প্রতিসরাঙ্ক। জলের পরম প্রতিসরাঙ্ক মানে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। ফার্স্ট মাধ্যমটা কি? বায়ু। সেকেন্ড মাধ্যমটা কি? জল। অর্থাৎ বায়ু থেকে আলোকরশ্মি জলে আসছে। কাঁচের পরম প্রতিসরাঙ্ক, তার মানে প্রথম মাধ্যম কি? বায়ু। সেকেন্ড মাধ্যম কি? কাঁচ। অর্থাৎ আলোকরশ্মি বায়ু থেকে কাঁচে আসছে, তাহলে আমি যে প্রতিসরাঙ্ক পাবো তাকে আমরা বলবো কাঁচের পরম প্রতিসরাঙ্ক। লিখবো কি দিয়ে এটাকে? এই জিনিসটাকে আমি লিখবো কি দিয়ে? কার প্রতিসরাঙ্ক পেলাম? ভালো করে দেখবে, বি এর প্রতিসরাঙ্ক পেলাম। আচ্ছা, কার সাপেক্ষে পেলাম? এ মাধ্যমের সাপেক্ষে। তো এখানে এ মাধ্যমটাকে বায়ু, তো তাহলে আমি কার সাপেক্ষে পেয়েছি? বায়ুর সাপেক্ষে প্রতিসরাঙ্ক পেয়েছি। কার সাপেক্ষে? তাহলে বায়ুর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক পেয়েছি, তাহলে সামনে কে থাকবে? বায়ু থাকবে। এবার দেখো, যদি আমি পরম প্রতিসরাঙ্ক বলি তাহলে সামনে তো সবসময় বায়ু থাকবে, কারণ পরম প্রতিসরাঙ্ক মানেই হচ্ছে প্রথম মাধ্যমটা কে হবে? বায়ু হবে। বায়ুর সাপেক্ষে কারো প্রতিসরাঙ্ককেই পরম প্রতিসরাঙ্ক বলা হচ্ছে। তাহলে পরম প্রতিসরাঙ্ক বলতে গেলে সামনেটা সবসময় কে হবে? বায়ু হবে। অর্থাৎ সবসময়ই বায়ুর সাপেক্ষে আমি প্রতিসরাঙ্ককে মাপবো। তার মানে ফার্স্ট মিডিয়ামটা অলওয়েজ বি এয়ার। ফার্স্ট মিডিয়ামটা কি হবে? সবসময় কে হবে? বায়ু হবে। তার জন্য তুমি এই বায়ুটা নাও লিখতে পারো, কারণ আমরা জানি সামনে কিছু নেই মানে কি আছে? বায়ু আছে। তার মানে মিউ বি লিখে দিলাম। কি লিখলাম? মিউ বি। কোথাও আমি লিখলাম মিউ বি, তার মানে সামনে কিছু নেই মানে কি আছে? বায়ু আছে। তার মানে এটা কি প্রতিসরাঙ্ক? পরম প্রতিসরাঙ্ক। কেন? কারণ সামনে কিছু নেই মানে বায়ু আছে, আর বায়ুর সাপেক্ষে কারো প্রতিসরাঙ্ককে আমরা বলি পরম প্রতিসরাঙ্ক। ক্লিয়ার জায়গাটা? ধরো আমি তোমাকে বললাম কাঁচের পরম প্রতিসরাঙ্ক বা জলের পরম প্রতিসরাঙ্ক, লিখবো কিভাবে? তাকাও, প্রতিসরাঙ্ক কার? জলের। তাহলে জল মানে ওয়াটার, তাহলে মিউ ডাব্লু কার সাপেক্ষে? অবশ্যই পরম প্রতিসরাঙ্ক বলছি মানে বায়ুর সাপেক্ষে। তাহলে সামনে তো আমি জানি বায়ু আছে, তাহলে তোমার লেখার দরকার নেই। তার জন্য পরম প্রতিসরাঙ্ককে শুধু এইভাবে লিখবো আমরা। আমি বললাম কাঁচের পরম প্রতিসরাঙ্ক, তাহলে মিউ। প্রতিসরাঙ্কটা কার? কাঁচের। কাঁচের ইংরেজি নাম কি? গ্লাস। তার জন্য মিউ জি। পরম প্রতিসরাঙ্ক বলছি মানে সামনে কে আছে? বায়ু আছে। আমার আর লেখার দরকার নেই, তার মানে লিখে দিলাম মিউ জি। তাহলে কোথাও যদি এরকম লেখা থাকে মিউ জি, মিউ ডাব্লু, মিউ বি, মিউ এক্স, তার মানে এগুলো কি বোঝাচ্ছে? পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক মানে সামনে কিছু থাকবে না। এই সামনে কিছু থাকবে না, কেন থাকবে না? কারণ অলরেডি আমরা জানি ফার্স্ট মিডিয়ামটা সবসময় বায়ু হবে, তো লেখার দরকার নেই, আমরা জানি এটা। কিছু নেই মানে এখানে কি আছে? বায়ু মাধ্যম আছে। বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা বলবো পরম প্রতিসরাঙ্ক। ক্লিয়ার এতদূর পর্যন্ত? ক্লিয়ার? চলো এবার প্রশ্ন হচ্ছে,
যদি আমরা বলি আপেক্ষিক প্রতিসরাঙ্ক কাকে বলবো, ধরো আমি বললাম বি মাধ্যমেরই পরম প্রতিসরাঙ্ক, তার মানে প্রথম মাধ্যমটা বায়ু, দ্বিতীয় মাধ্যমটা বি, বায়ু থেকে আলোক রশ্মি বি মাধ্যমে আসছে। এইবার আমি যদি বলি বি এর আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলতে কি বুঝবো, বি এর আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলতে কি বুঝবো, যদি ফার্স্ট মিডিয়ামটা বায়ু না হয়, বায়ু ছাড়া যে কোনো মাধ্যম হতে পারে, বায়ু ছাড়া যে কোনো মাধ্যম হতে পারে, মানে ফার্স্ট যে মিডিয়ামটা সেটা কে হবে না, সেটা বায়ু বা এয়ার হবে না, হবে না, কোনোভাবেই হবে না। যদি প্রথম মাধ্যমটা বায়ু বা এয়ার না হয় তাহলে অন্য কোনো মাধ্যম হয়, তাহলে অন্য কোনো মাধ্যম মানে কাঁচ হতে পারে, জল হতে পারে, গ্লিসারিন হতে পারে। আমি ধরে নিচ্ছি প্রথম মাধ্যমটা এ মাধ্যম। কোন মাধ্যম? এ মাধ্যম। সেটা এর জায়গায় তুমি বায়ু বসালে চলবে না। যদি এ মাধ্যমটা বায়ু হয়ে যায় তাহলে হয়ে যাবে পরম প্রতিসরাঙ্ক। যদি এ মাধ্যমটা বায়ু না হয়, অন্য কোনো মাধ্যম হয়, বায়ু ছাড়া যে কোনো মাধ্যম, কাঁচ, জল, গ্লিসারিন, যে কোনো মাধ্যম, তাহলেও আলোকরশ্মি এভাবে এসে পড়বে, পড়ার পর দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করে যাবে, অবশ্যই যাবে। এক্ষেত্রেও আপাতন কোণ প্রতিসরণ কোণ পাবো অভিলম্ব টানলে, এক্ষেত্রেও সাইনাই বাই সাইনার করলে ধ্রুবক পাবো। সেই ধ্রুবকটাকে আমি কি বলবো? সেই ধ্রুবকটাকে আমি বলবো বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। কিন্তু কার সাপেক্ষে? বায়ুর সাপেক্ষে কি বলবো না, কারণ বায়ু তো নয় এটা। কার সাপেক্ষে বলবো? এ মাধ্যমের সাপেক্ষে। এইটাকে আমরা বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কি বলবো? আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে পরম প্রতিসরাঙ্ক কি? পরম প্রতিসরাঙ্ক মানে হচ্ছে বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে বলে পরম প্রতিসরাঙ্ক। আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি? বায়ু ছাড়া যে কোনো মাধ্যমের সাপেক্ষে কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমি যদি তোমাকে এখানে বলি যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, কার আপেক্ষিক প্রতিসরাঙ্ক? বি এরই আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে কি বলবো ব্যাপারটা? বায়ু মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি হতো তাহলে ওটা পরম হয়ে যেত। বায়ু ছাড়া যে কোনো মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। তো বায়ু ছাড়া কোনো একটা মাধ্যম আমি ধরে নিয়েছি এ মাধ্যম, তুমি এর জায়গায় জল বলতে পারো, কাঁচ বলতে পারো, গ্লিসারিন বলতে পারো। তাহলে আমি সেক্ষেত্রে আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে কি লিখবো? এ মাধ্যমের সাপেক্ষে, এ মাধ্যমের সাপেক্ষে, এর জায়গায় শুধু বায়ু বসালে চলবে না, সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা বলবো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তার মানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে ফার্স্ট মাধ্যমটা বায়ু না, বায়ু ছাড়া যে কোনো মাধ্যম। ধরো আমি বললাম কাচের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, তাহলে এটা আপেক্ষিক না পরম প্রতিসরাঙ্ক? একটু ভেবে বলো। কাচের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, তাহলে কাচের সাপেক্ষে, আচ্ছা কাঁচটা কি বায়ু? হেই, এটা কি করে হয়? কাঁচ তো কখনোই বায়ু হবে না। তাহলে কাচের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, তার মানে এটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আমি বললাম জলের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, ফার্স্ট মিডিয়ামটা ধরো জল, তাহলে জল থেকে বি মাধ্যমে আলো আসছে, তাহলে জলের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, তাহলে এটা কি পরম প্রতিসরাঙ্ক? না। ফার্স্ট মাধ্যমটা ভাবো গ্লিসারিন, তাহলে গ্লিসারিনের সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক? না। পরম প্রতিসরাঙ্ক মানে প্রথম মাধ্যম বায়ুই হতে হবে। কি হতে হবে? বায়ুই হতে হবে, বায়ু ছাড়া কিছু হওয়া যাবে না। ক্লিয়ার? চলো তাহলে লিখবো কিভাবে? এ মিউ ডি। এই দুটো জায়গার মধ্যে ডিফারেন্সটা ভালো করে একবার বুঝে নাও। পরম প্রতিসরাঙ্কের সময় সামনে কিছু লেখা থাকে না। কেন লেখা থাকে না? কারণ সামনেটা সবসময় কি হয়? বায়ু হয়। কিন্তু যখন আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলবো তখন সামনে পিছনে দুটো মাধ্যম থাকবে। যেমন এক্ষেত্রে আমি বলেছি বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। ক্লিয়ার? এবার ধরো আমি এক্সাম্পল বলছি। আলোকরশ্মি ধরো বায়ু মাধ্যম থেকে, যেমন এখানে আমি লিখেছিলাম মিউ ডাব্লু, তার মানে বায়ু মাধ্যম থেকে জলে এসেছিল, তাহলে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, সেটাকে বলবো জলের পরম প্রতিসরাঙ্ক। লিখবো কি দিয়ে? মিউ ডাব্লু দিয়ে। এইবার ধরো কোনো একটা সময় আলোকরশ্মিটা এইরকম গল্প লেখা আছে জি মিউ ডাব্লু। কি লেখা আছে? জি মিউ ডাব্লু। তার মানে কি? আলোকরশ্মি কোথা থেকে কোথায় এসছে? জি থেকে ডাব্লুতে এসছে, অর্থাৎ কাঁচ, গ্লাস থেকে ডাব্লু মানে ওয়াটারে এসছে। তাহলে প্রথম মাধ্যমটা কি বায়ু? না। তাহলে এই প্রতিসরাঙ্কটা কেমন প্রতিসরাঙ্ক? এই প্রতিসরাঙ্কটা জলের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কারণ সামনে বায়ু নেই, অর্থাৎ বায়ুর সাপেক্ষে নয়, এটা হচ্ছে কাঁচের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। তো এটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। কিন্তু এইটা কি লিখেছিলাম? পরম প্রতিসরাঙ্ক, কারণ সামনে কিছু নেই মানে কি ছিল? বায়ু ছিল। তাহলে যদি আপেক্ষিক প্রতিসরাঙ্ক হয় সেটাকে লেখা হয় এই রকম ভাবে,
আর যদি পরম প্রতিসরাঙ্ক হয় তাহলে লেখা হয় এরকম ভাবে, অর্থাৎ সামনে কিছু থাকে না, কিছু নেই মানে থাকে না নয়, থাকে, লুকিয়ে থাকে, কি থাকে, এয়ার আছে, বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক। চলো এত দূর পর্যন্ত ক্লিয়ার। তাহলে প্রতিসরাঙ্ক দু রকমের, কি কি? এক তো হচ্ছে পরম প্রতিসরাঙ্ক, আর দুই হচ্ছে কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আমার মূল কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা, যদি পরম প্রতিসরাঙ্ক হয় তাহলে কি হলো এটা, চলো মার্কার এর কালি বেরিয়ে যাচ্ছে। তো যদি পরম প্রতিসরাঙ্ক হয় তাহলে প্রথম মাধ্যমটা কি হবে? বায়ুই হবে, মাস্ট, কম্পালসারি। আর যদি আপেক্ষিক প্রতিসরাঙ্ক হয় এটাও মাস্ট, প্রথম মাধ্যমটা বায়ু হবে না, হবে বলে দিও না, হবে না, এটাও মাস্ট। আপেক্ষিক প্রতিসরাঙ্ক হলে প্রথম মাধ্যম কখনো বায়ু হবে না। ওখানে কি লেখা আছে? ক্রস দেওয়া আছে, খেয়াল রাখবে। হ্যাঁ ঠিক আছে, চলো বোঝা গেছে এত দূর পর্যন্ত। চলো মুছে দিই এটা। চলো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রতিসরাঙ্কের তিনটে আলাদা আলাদা ফর্মুলাগুলো কি কি। তিনটে ফর্মুলা থেকে 6টা ফর্মুলা তৈরি করব। কি করব? 3টে থেকে 6টা তৈরি করব, ঠিক আছে? তো আগে আমরা দেখে নিই ফর্মুলাগুলো কি কি। যেমন ধরো কোনো একটা পার্টিকুলার ফর্মুলার কেবলমাত্র কি একটাই সূত্র হয়? এরকম তো হয় না। যেমন ধরো আমি তোমাকে যদি বলি যে a কিউব মাইনাস বি কিউব, দেখবে আমরা অলরেডি জানি যে a কিউব মাইনাস বি কিউবের একটা নর্মাল ফর্মুলা আছে আর একটা উৎপাদকের ফর্মুলা আছে। তো এরকম যে কোনো একটা রাশির যে একটাই ফর্মুলা হবে এরকম তো না, তার তো আলাদা আলাদা ফর্মুলা হতে পারে। তো প্রতিসরাঙ্ক বার করারও কিন্তু 3টে আলাদা আলাদা ফর্মুলা আছে। 3টে আলাদা আলাদা ফর্মুলা আছে। কি কি 3টে আলাদা আলাদা ফর্মুলা? একটা অলরেডি আমরা জানি, কি? আপাতন কোণের সাইনকে প্রতিসরণ কোণের সাইন দিয়ে ভাগ করলে আমরা প্রতিসরাঙ্ক পাই। ক্লিয়ার? আপাতন কোণের সাইনকে প্রতিসরণ কোণের সাইন দিয়ে ভাগ করলে আমরা প্রতিসরাঙ্ক পাই। কোনো সমস্যা? বেশ। আরো দুটো ফর্মুলা আছে। কি? দেখো আমরা জানি যে যখন কোনো একটা আলোক রশ্মি একটা মাধ্যম থেকে এসে পড়লো বিভেদ তলে, পড়ার পর দ্বিতীয় মাধ্যমে যখন প্রবেশ করে গেল, তখন আলোর বেগ পরিবর্তিত হয়, আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয়, কিন্তু আলোর কম্পাঙ্কের পরিবর্তন হয় না। আলোর কম্পাঙ্কের পরিবর্তন হয় না, ঠিক তো? এটা তো আমরা অলরেডি জেনেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এটা, যখন প্রতিসরণ ঘটে তাহলে একটা আলোক রশ্মি একটা মাধ্যম থেকে এলো, অন্য মাধ্যমে প্রবেশ করলো। তো যেহেতু মাধ্যমের চেঞ্জ হচ্ছে তার জন্য প্রথম মাধ্যমে বেগ যা হবে দ্বিতীয় মাধ্যমে বেগ তাই হবে না। এই প্রথম মাধ্যমে আলোটার বেগ আর দ্বিতীয় মাধ্যমে আলোর যে বেগ পেলাম, এদের দুজনাকে যদি আমরা ভাগ করে দিই তাহলেও আমরা পাবো মাধ্যমটার প্রতিসরাঙ্ক। কি পাবো? মাধ্যমটার প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক বার করার আরো একটা ফর্মুলা পেলাম, কি দিয়ে? আলোর বেগ দিয়ে। কি সেটা? দেখো লেখা আছে প্রথম মাধ্যমে কোনো বর্ণের আলোর বেগ বাই দ্বিতীয় মাধ্যমে ওই বর্ণের আলোর বেগ। কি বললাম? প্রথম মাধ্যমে কোনো বর্ণের আলোর বেগ বাই দ্বিতীয় মাধ্যমে ওই বর্ণের আলোর বেগ। আমরা জানি প্রতিসরণের সময় মাধ্যম চেঞ্জ হয়, তো মাধ্যম যেহেতু চেঞ্জ হচ্ছে তো প্রথম মাধ্যমে বেগ যা হবে দ্বিতীয় মাধ্যমে বেগ তাই হবে না। প্রথম মাধ্যমে যা বেগ হবে তাকে যদি দ্বিতীয় মাধ্যমের বেগ দিয়ে ভাগ করে দিই তাহলেও আমি প্রতিসরাঙ্ক পাবো। এটা হচ্ছে প্রতিসরাঙ্ক নির্ণয়ের সেকেন্ড ফর্মুলা। কি দিয়ে? বেগ দিয়ে। কি দিয়ে? আলোর বেগ দিয়ে। ক্লিয়ার? এবার দেখেন একটা কথা ইউজ করা আছে, কোনো বর্ণের আলোর বেগ, আর এখানে লেখা আছে ওই বর্ণের আলোর বেগ। অর্থাৎ প্রথম মাধ্যমে আমি যে বর্ণটা নেবো দ্বিতীয় মাধ্যমে আমাকে সেই বর্ণের বেগটাই দেখতে হবে। তার কারণটা হচ্ছে যে 7টা যে আলাদা আলাদা বর্ণ আছে, বেগুনি, নীল, আকাশি, কমলা, হলুদ, সবুজ, লাল, এই যে কালারগুলো আছে 7টা, তো এই 7টা কালারের বেগ কিন্তু সবার সমান না। কারো বেগ আলাদা, কারো বেগ বেশি, কারো বেগ কম। তার জন্য আমি যদি প্রথম মাধ্যমে লাল আলোর বেগ দেখি তাহলে দ্বিতীয় মাধ্যমে লাল আলোটাকেই নিতে হবে, কারণ প্রতিসরাঙ্ক আবার বর্ণের উপর নির্ভর করে। তো সেই জন্যই কথাটা লেখা আছে যে প্রথম মাধ্যমে কোনো বর্ণের আলোর বেগ বাই দ্বিতীয় মাধ্যমে ওই বর্ণের আলোর বেগ। এটাকে করলেও আমরা প্রতিসরাঙ্ক পাবো। প্রতিসরাঙ্কের আর একটা ফর্মুলা কি? আর একটা ফর্মুলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। কি দিয়ে? তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। প্রথম মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই দ্বিতীয় মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। দেখো যখন প্রতিসরণ ঘটে মাধ্যম চেঞ্জ হয়, তো প্রথম মাধ্যমে বেগ যা হয় দ্বিতীয় মাধ্যমে বেগ তাই হয় না। প্রথম মাধ্যমের বেগ বাই দ্বিতীয় মাধ্যমের বেগ করলে কি পাবো? প্রতিসরাঙ্ক। আবার প্রথম মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য যা হয় দ্বিতীয় মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য তাই হয় না, আলাদা হয়। তার জন্য প্রথম মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যকে দ্বিতীয় মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেও কি পাবো? প্রতিসরাঙ্ক। ক্লিয়ার জায়গাটা? প্রতিসরাঙ্কের 3টে ফর্মুলা কি কি? একটা হচ্ছে আপাতন কোণ প্রতিসরণ কোণ দিয়ে, যেটা হচ্ছে অলরেডি আমরা জানি। 2 নাম্বার ফর্মুলা কি? বেগ দিয়ে। কি দিয়ে? বেগ দিয়ে। তাহলে এই ফর্মুলাটা হচ্ছে কি দিয়ে? কোণ দিয়ে।
এই ফর্মুলাটা হচ্ছে কোন রিলেটেড, আপাতন কোণ, প্রতিসরণ কোণ এইসব যদি থাকে তাহলে এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা হচ্ছে বেগ রিলেটেড, যদি আলোর বেগ আমাকে দিয়ে দেয় প্রতিসরাঙ্ক বার করতে বলে তাহলে এটা ইউজ করব। আর এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড, যদি আমাকে আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে কিছু জিজ্ঞাসা করে তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কোন ফর্মুলাটা? ইয়েওয়ালা ফর্মুলা, প্রতিসরাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্যওয়ালা ফর্মুলা। বোঝা গেছে? প্রথম মাধ্যমে বেগ বাই দ্বিতীয় মাধ্যমে বেগ করলেও প্রতিসরাঙ্ক পাই, প্রথম মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বাই দ্বিতীয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য করলেও কিন্তু প্রতিসরাঙ্ক পাই। ঠিক, কোনো অসুবিধা এতদূর পর্যন্ত? এইবার এই ফর্মুলাগুলোই আমরা পরম প্রতিসরাঙ্কের জন্য কিভাবে লিখব, আপেক্ষিক প্রতিসরাঙ্কের জন্য কিভাবে লিখব, এইটা আমাদের শুধু বুঝতে হবে, কিছুই না। চলো এই ফর্মুলাটাকেই যদি আমি ধরো অ্যাপ্লাই করি একবার পরমের জন্য একবার আপেক্ষিকের জন্য, তাহলে কি পাবো? যখন এটাকে আমি পরম প্রতিসরাঙ্কের জন্য অ্যাপ্লাই করব তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো, ধরো আমি বি মাধ্যম দিয়ে বুঝেছি আগের ছবিগুলোতে, তার জন্য বি দিয়েই লিখছি। ধরো আমি বললাম বি মাধ্যমে আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে, কোন মাধ্যম থেকে? বায়ু মাধ্যম থেকে যখন বি মাধ্যমে আসবে, বায়ু মাধ্যম থেকে যখন বি মাধ্যমে আসবে তখনও একটা আপাতন কোণ থাকবে, প্রতিসরণ কোণ থাকবে। তো তাদের সাইন নিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা পাবো তখন বি মাধ্যমের বায়ুর সাপেক্ষে প্রতিসরাঙ্ক, আর বায়ুর সাপেক্ষে প্রতিসরাঙ্ক কি আমরা বলবো পরম প্রতিসরাঙ্ক। তাহলে মিউ বি সমান আমরা লিখতেই পারি সাইন আই বাই সাইন আর, লিখতে পারি। শুধুমাত্র পরমটা কার উপর নির্ভর করছে, যদি বায়ু থেকে বি মাধ্যমে যাই তবেই আমি বলবো বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, অর্থাৎ আমার কনসেপ্টের উপর নির্ভর করছে। আমি অঙ্কটা পড়ে যদি আমি দেখি যে বায়ু থেকে বি মাধ্যমে যাচ্ছে, বায়ু থেকে কোনো মাধ্যমে যাচ্ছে, তাহলে আমি শুধু বুঝে যাব আচ্ছা এটা পরম প্রতিসরাঙ্ক হচ্ছে। আর যদি বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যম থেকে যাই তাহলে আমি বুঝে নেবো আচ্ছা এটা আপেক্ষিক প্রতিসরাঙ্কের গল্প আসছে। ঠিক আছে, চলো এবার যদি বলি বি মাধ্যমেরই আপেক্ষিক প্রতিসরাঙ্কের ফর্মুলাটা কি আসবে? আপেক্ষিক প্রতিসরাঙ্কের ফর্মুলাটা কি আসবে যদি আমরা আপাতন কোণ আর প্রতিসরণ কোণ দিয়ে দেখি? তাহলে সেক্ষেত্রে প্রথম মাধ্যমটা কি হবে না? বায়ু হবে না। তাহলে প্রথম মাধ্যম বায়ু ছাড়া যে কোনো মাধ্যম, আমি ধরে নিলাম এ মাধ্যম, তাহলে আলোক রশ্মি সেক্ষেত্রে এ থেকে বিয়ে যাবে, অর্থাৎ কাঁচ থেকে বিয়ে যেতে পারে, জল থেকে বিয়ে যেতে পারে, গ্লিসারিন থেকে বিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক, অর্থাৎ মিউ বি, কিন্তু সামনে লিখতে হবে এটা আর বায়ু নয়, এটা হচ্ছে এ মাধ্যম, তাহলে এ মিউ বি। সেক্ষেত্রেও ফর্মুলা কি আসবে? আপাতন কোণের সাইন অর্থাৎ সাইন আই বাই প্রতিসরণ কোণের সাইন সাইন। তাহলে দেখো দুটো ফর্মুলা পেয়ে গেলাম, শুধু আমি বুঝে যাব যে কোনটা তোমার কোন ফর্মুলাটা তোমার পরমের জন্য আর কোন ফর্মুলাটা তোমার আপেক্ষিকের জন্য। তাহলে এটা হয়ে গেল কার জন্য? এটা হয়ে গেল পরমের জন্য। পরম প্রতিসরাঙ্ক মানে ফার্স্ট মাধ্যম বায়ু থেকে বি মাধ্যমে আসছে, আর আপেক্ষিক মানে হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্কের জন্য এইটা যখন বায়ু ছাড়া অন্য কোনো মাধ্যম থেকে আলোক রশ্মি আসছে। ব্যাপারটা একই, সাইন আই বাই সাইন আর। বোঝা গেছে? চলো এইবার এই ফর্মুলাটা, দ্বিতীয় যে ফর্মুলাটা আছে এইটাকে যদি ধরো আমি অ্যাপ্লাই করতে চাই একবার পরমের জন্য আর একবার আপেক্ষিকের জন্য, তাহলে কি পাবো? ধরো পরম প্রতিসরাঙ্ক কার? সেই বি মাধ্যমের। তাহলে বি মাধ্যমের যদি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে বলি যে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের ফর্মুলাটা কি হবে, তাহলে আলোক রশ্মি পরম প্রতিসরাঙ্ক মানে কোথা থেকে কোথায় যাবে? এআর থেকে বি মাধ্যমে যাবে, এআর থেকে বি মাধ্যম যাবে। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ায় একটু ভালো করে দেখো। তাহলে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ বি সমান ফর্মুলাটা কি আছে? প্রথম মাধ্যমে কোনো বর্ণের আলোর বেগ বাই দ্বিতীয় মাধ্যমে ওই বর্ণের আলোর বেগ। তাহলে যখন পরম প্রতিসরাঙ্ক বলছি আমার মাথায় অলরেডি সেট আছে প্রথম মাধ্যমটা বায়ু মাধ্যম। কোন মাধ্যম? বায়ু মাধ্যম। তাহলে সেক্ষেত্রে যখন আমি লিখে দিয়েছি মিউ বি, তাহলে সামনে কিছু নেই মানে বায়ু আছে, তাহলে আলোক রশ্মি বায়ু থেকে বি মাধ্যমে যাচ্ছে, তাহলে আমি কি লিখবো? প্রথম মাধ্যমের জায়গাটা, প্রথম কথাটা তুলে কি লিখে দেবো? বায়ু মাধ্যমে কোনো বর্ণের আলোর বেগ বাই, আমি বি এর পরম প্রতিসরাঙ্ক বলছি তার জন্য কি লিখবো? বি মাধ্যমে ওই বর্ণের আলোর বেগ, তাই তো নাকি? তাহলে কি লিখে দেবো? শুধুমাত্র প্রথম কথাটা তুলে আমি লিখে দেবো কি? বায়ু মাধ্যমে ডট ডট ডট, বাকিটা তুমি লিখে নেবে কোনো বর্ণের আলোর বেগ ডিভাইডেড বাই, আমি বলছি বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, তাহলে দ্বিতীয় মাধ্যমটাকে বি, তাহলে বি মাধ্যমের ওই বর্ণের আলোর বেগ। দেখো বুঝতে পারলে ব্যাপারটা? শুধুমাত্র কনসেপ্টে লুকিয়ে আছে জায়গাটা। যদি বলি বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, তাহলে আলোক রশ্মি বায়ু থেকে বিয়ে যাচ্ছে,
তাহলে প্রথম মাধ্যমটা হয়ে গেল বায়ু, দ্বিতীয় মাধ্যমটা হয়ে গেল বি। তাহলে মিউ বি অর্থাৎ বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সমান বায়ু মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। আমি বললাম জলের পরম প্রতিসরাঙ্ক সমান বায়ু মাধ্যমে আলোর বেগ বাই জল মাধ্যমে আলোর বেগ। আমি বললাম কাঁচের পরম প্রতিসরাঙ্ক সমান বায়ু মাধ্যমে আলোর বেগ বাই কাঁচ মাধ্যমে আলোর বেগ। এইটুকু ডিফারেন্স। শুধু পরম প্রতিসরাঙ্ক বললে প্রথম মাধ্যমটা বায়ু হবে, তাহলে এই প্রথমটা তুলে কি লিখে দেবো, বায়ু। তাহলে বায়ু মাধ্যমে কোনো বর্ণের আলোর বেগ বাই বি মাধ্যমে কোনো বর্ণের আলোর বেগ। ঠিক আছে, চলো একটু ভালো করে শুনবে। আমরা একটা কথা জানি যে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগ কত? আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। পড়েছি এটা আমরা। এবার দেখো, আমরা প্রতিসরণে এটাও জেনেছি প্রত্যেকটা আলাদা আলাদা মাধ্যমে আলোর বেগ আলাদা আলাদা। বায়ু মাধ্যমে বেগ যা জলে বেগ তাই না, কাঁচ মাধ্যমে বেগ যা ধরো গ্লিসারিনে বেগ তাই না। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা মাধ্যমে আলোর বেগ আলাদা আলাদা। তাহলে আমরা যেটা পড়েছিলাম আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা কোথায়? এটা হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে। কোথায় এটা? শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আলোর বেগকে সি দিয়ে লেখা হয়, আর সেই সি এর মানটাই হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে একটা ফিজিক্সে একটা ধ্রুবক রাশি। ফিজিক্সে এটা হচ্ছে একটা কি রাশি? ধ্রুবক রাশি। সি সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এই যে বায়ু মাধ্যমে আলোর বেগ, তাহলে বায়ু মাধ্যমে আলোর বেগের মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি ধ্রুবক একটা। তার জন্য আমি ফর্মুলাটাকে একটু সিম্বল আকারে যদি লিখি, তাহলে মিউ বি সমান আমি লিখতে পারি বায়ু মাধ্যমে, এই যে বায়ু মাধ্যমে আলোর বেগ, এটাকে আমরা কি দিয়ে লিখবো? সি দিয়ে। সি সমান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। চলো ডিভাইডেড বাই বি মাধ্যমে আলোর বেগ। এবার বি মাধ্যমে আলোর বেগ তো আর নিশ্চয়ই এইটা হবে না। আমরা জানি বায়ু মাধ্যমে আলোর বেগই এটা, আর অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগ আলাদা আলাদা হবে, তাহলে নিশ্চয়ই এইটা তো হবে না। তাহলে আমি নিচে তো আর সি লিখতে পারি না, তাহলে সেক্ষেত্রে আমি লিখবো কি ভি বি। কি লিখবো? ভি বি। ভি মানে কি? আলোর বেগ। কোন মাধ্যমে? বি মাধ্যমে, তার জন্য ভিবি। কি লিখলাম? ভিবি। তাহলে দেখো একটা ফর্মুলা তৈরি হয়ে গেল পরম প্রতিসরাঙ্কের, যে মিউ বি অর্থাৎ বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সমান সি বাই ভিবি। সি মানে কি? বায়ু মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমে আলোর বেগ। বায়ু মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমে আলোর বেগ। বুঝতে পারলে? কোনো সমস্যা? এবার চলে এসো, এই ফর্মুলাটা কি যদি আমি আপেক্ষিক প্রতিসরাঙ্কের জন্য লিখি তাহলে কি আসবে? কার জন্য? আপেক্ষিক প্রতিসরাঙ্কের জন্য যদি আমি লিখতে চাই, ধরো এটা কি আমি লিখলাম আপেক্ষিকের জন্য। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে হচ্ছে এখন আর মাধ্যমটা বায়ু থেকে বিয়ে যাচ্ছে না, বায়ু ছাড়া যে কোনো মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে। তো আমি ধরে নিচ্ছি আলোকরশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে। এবার এর জায়গায় তুমি বায়ু কাঁচ, জল, গ্লিসারিন যে কোনো কিছু নিতে পারো। তাহলে সেই ক্ষেত্রে মিউ আর বি বলবো না, বলবো মিউ এ বি। আপেক্ষিক প্রতিসরাঙ্ককে কি বলবো? মিউ এ বি। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক অর্থাৎ আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান, ফর্মুলাটা কি আসবে? আলোকরশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে? এ মাধ্যম থেকে বি মাধ্যমে। তাহলে প্রথম মাধ্যমটা কি হয়ে যাবে? এ। দ্বিতীয় মাধ্যমটা কি হয়ে যাবে? বি, তাই তো? তাহলে ফর্মুলাটা কি লিখবো? তখন আর লিখবো না যে বায়ু মাধ্যমে আলোর বেগ, তখন কি লিখবো? এ মাধ্যমে আলোর বেগ। এ মাধ্যমে কোনো বর্ণের আলোর বেগ ডিভাইডেড বাই বি মাধ্যমে কোনো বর্ণের আলোর বেগ। এ মাধ্যমে কোনো বর্ণের আলোর বেগ বাই বি মাধ্যমে কোনো বর্ণের আলোর বেগ। পার্থক্যটা এটুকু। যদি পরম প্রতিসরাঙ্কটা হয়, পরম প্রতিসরাঙ্ক হয়, তাহলে প্রথম মাধ্যমটা বায়ু, তার জন্য সি দিয়ে লিখবো। বায়ু মাধ্যমে আলোর বেগকে সি দিয়ে লেখা হয়, বাকি কোনো মাধ্যমে সি দিয়ে লেখা হয় না। আর যদি আপেক্ষিক প্রতিসরাঙ্ক হয় তাহলে বায়ু হবে না, তো এ মাধ্যম হয়েছে, তাহলে এ মাধ্যমের বায়ুর বেগকে কি দিয়ে লিখবো? এ মাধ্যমে আলোর বেগকে কি দিয়ে লিখবো? ভি এ বাই ভি বি। বুঝতে পারলে ফর্মুলাটা? প্রথম মাধ্যম ফর্মুলা কিন্তু একটাই, প্রথম মাধ্যমে বেগ বাই দ্বিতীয় মাধ্যমে বেগ। ফর্মুলা কিন্তু একটাই, প্রথম মাধ্যমে বেগ বাই দ্বিতীয় মাধ্যমে বেগ। তো যদি পরম প্রতিসরাঙ্ক হয় তাহলে প্রথম মাধ্যম বায়ু, তো বায়ুতে বেগ বাই দ্বিতীয় মাধ্যমে বেগ। যদি আপেক্ষিক প্রতিসরাঙ্ক হয় তাহলে প্রথমটা বায়ু হবে না, এ মাধ্যমে বেগ বাই বি মাধ্যমে বেগ। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো অসুবিধা? চলো, তাহলে এই একটা ফর্মুলা কিন্তু আমি পেয়েছি প্রতিসরাঙ্কের।
লাস্ট ফর্মুলা সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে, একই রকম ভাবে, কিছুই নাই, জিনিসটা একই রকম। তাকাও একটু, ধরো এই প্রতিসরাঙ্কের যে ফর্মুলাটা আছে এটাকেই যদি আমি দুবার অ্যাপ্লাই করি, একবার পরমের জন্য আর একবার আপেক্ষিকের জন্য, তাহলে আমি কি লিখতে পারি? ধরো প্রথমটা আমি অ্যাপ্লাই করলাম পরম প্রতিসরাঙ্কের জন্য, পরম প্রতিসরাঙ্কের জন্য, তাহলে ধরো বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সমান, ফর্মুলাটা কি প্রতিসরাঙ্ক দিয়ে, সরি তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ফর্মুলাটা কি? প্রথম মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই দ্বিতীয় মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যদি বলি বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, তার মানে আলোক রশ্মি কোথা থেকে কোথায় আসছে? আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে বি মাধ্যমে আসছে, তাহলে প্রথম মাধ্যমের জায়গায় কি লিখে দেবো? এআর। তার মানে ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যকে রিপ্রেজেন্ট করা হয় ল্যামডা দিয়ে, তাহলে ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য কোথায় হবে? এআরে, ল্যামডা এআর বাই ল্যামডা বি। বুঝতে পারলে? প্রতিসরাঙ্কের তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে ফর্মুলা প্রথম মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বাই দ্বিতীয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। যদি পরম প্রতিসরাঙ্ক হয় তাহলে প্রথম মাধ্যম তো বায়ু হয়ে যাচ্ছে, তাহলে প্রথম মাধ্যমের জায়গায় কি লিখবো? বায়ু, তাহলে বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দিয়ে লেখা হয়। ল্যামডাটা কোথায়? বায়ু মাধ্যমে, তার জন্য ল্যামডা এআর বাই ল্যামডা বি। বিটা কি? দ্বিতীয় মাধ্যমটাকে আমি বি ধরে নিয়েছি, ঠিক হ্যাঁ। এটাকেই যদি আমি বলি আপেক্ষিক প্রতিসরাঙ্কের জন্য কি লিখবো? আপেক্ষিক প্রতিসরাঙ্ক, তখন আর বায়ু মাধ্যম হবে না, অন্য কোনো মাধ্যম থেকে বি মাধ্যমে যাবে, কাঁচ, জল, গ্লিসারিন, যে কোনো মাধ্যম থেকে বি মাধ্যমে যাবে। তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কি আসবে? আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে এ মিউ বি সমান কি হবে? প্রথম মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বাই দ্বিতীয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। প্রথম মাধ্যমকে এ, দ্বিতীয় মাধ্যমকে বি, তাহলে প্রথম মাধ্যম মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কোথায়? এ মাধ্যমে, তাহলে ল্যামডা এ। তরঙ্গ দৈর্ঘ্য কোথায়? বি মাধ্যমে, তার মানে ল্যামডা বি। তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা দাঁড়াবে এইটা। বোঝা গেছে? তাহলে জিনিসটা একবার দেখো, ফর্মুলা কিন্তু তিনটেই, আমি একবার আপেক্ষিকের জন্য ইউজ করছি, একবার পরমের জন্য ইউজ করছি, এইটুকু ডিফারেন্স। একবার আপেক্ষিকের জন্য ইউজ করছি, একবার পরমের জন্য ইউজ করছি। দেখো এই তিনটে ফর্মুলা থেকেই আমি আলাদা আলাদা 6টা ফর্মুলা পেয়েছি, জিনিসগুলো কিন্তু একই। যদি সাইন আই বাই সাইন আর দিয়ে বুঝি তাহলেও সেই পরম মাধ্যম পরম প্রতিসরাঙ্ক মানে এআর থেকে বিয়ে যাচ্ছে, তো সাইন আই বাই সাইন আর সমান মিউ বি, সামনে কিছু নেই মানে এআর আছে। আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে এ থেকে বিয়ে যাচ্ছে, তাহলে এ মিউ বি সমান সাইন আই বাই সাইন। ঠিক আছে, চলো প্রতিসরাঙ্কের দ্বিতীয় ফর্মুলা কি? প্রথম মাধ্যমে বেগ বাই দ্বিতীয় মাধ্যমে বেগ। পরম প্রতিসরাঙ্ক হলে কি হবে? প্রথম মাধ্যমটা কি হবে? বায়ু হবে, তাহলে বায়ু মাধ্যমে বেগ বাই বি মাধ্যমে বেগ। যদি আপেক্ষিক প্রতিসরাঙ্ক হয় তাহলে প্রথম মাধ্যমটা বায়ু হবে না, বাকি যে কোনো মাধ্যম হবে, আমি এ ধরে নিয়েছি, তাহলে এ মাধ্যমে বেগ বাই বি মাধ্যমে বেগ, প্রথম মাধ্যমে বেগ বাই দ্বিতীয় মাধ্যমে বেগ, ফর্মুলা এটুকু। তারপর প্রতিসরাঙ্কের 3 নাম্বার ফর্মুলা কি? প্রথম মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বাই দ্বিতীয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে যদি পরম প্রতিসরাঙ্ক হয় প্রথম মাধ্যমটা বায়ু হবে, তাহলে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য বাই বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। যদি বি এর আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলি তাহলে সেক্ষেত্রে কি বলবো? তখন আর প্রথম মাধ্যমটা বায়ু হবে না, এ মাধ্যম হবে, তাহলে এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বাই বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। বুঝতে পারলে? দেখো এই হচ্ছে ফর্মুলা, আর কিচ্ছু নেই জায়গাটাতে। শুধু তোমার এই জায়গাটা বুঝতে গেলে মেন যেটা লাগবে সেটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোনটা আর পরম প্রতিসরাঙ্ক কোনটা। পরম মানেই ফার্স্ট মাধ্যম বায়ু, আর আপেক্ষিক মানে প্রথম মাধ্যমটা বায়ু নয়, বাকি যে কোনো মাধ্যম, বাকি যে কোনো মাধ্যম। বুঝতে পারলে ব্যাপারটা? কোনো অসুবিধা? চলো এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই। এখান থেকে একটা প্রশ্ন আমাদের দেয়, যে তোমার মুছে দিই পুরোটা। কি প্রশ্ন দেয়? আমাদের বলে যে পরম প্রতিসরাঙ্কের মান 1-এর থেকে সর্বদা বড় হয়, বা প্রশ্নটা এভাবে দিতে পারে যে পরম প্রতিসরাঙ্কের মান কখনো 1-এর থেকে ছোট হতে পারে না কেন? কি বললাম? পরম প্রতিসরাঙ্কের মান কখনো 1-এর থেকে ছোট হতে পারে না কেন? দেখো অলরেডি আমরা কিন্তু এটা জানি যে পরম প্রতিসরাঙ্কের মান কখনো 1-এর থেকে ছোট হবে না। কেন? একটু ভালো করে তুমি ফর্মুলাটার দিকে তাকালেই বুঝতে পারবে কেন। দেখো প্রশ্নটা হচ্ছে এইটা, যে পরম প্রতিসরাঙ্কের মান পরম প্রতিসরাঙ্ক সর্বদা 1-এর থেকে বেশি হয় কেন? 1-এর থেকে সবসময় বেশি হবে। তুমি যদি যে কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বার করো তাহলে দেখবে 1-এর থেকে বেশি হয় কেন? সেই প্রতিসরাঙ্কের মানটা সব সময় 1-এর থেকে বেশি হবে। মানে তুমি যদি ধরো আমি বললাম জলের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 1.33,
তাহলে দেখো 1 থেকে বেশি। কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5, আবার দেখো সেই 1 থেকে বেশি। ব্যাপারটা হচ্ছে পরম প্রতিসরাঙ্কের মান সবসময় 1 থেকে বেশি হবে। কেন হবে তার কারণটা আমরা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? চলো, তো আমরা লিখে দিচ্ছি। ধরো আমি লিখলাম বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। আমি এরকম লিখতে চাইছি বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। আমরা কি জানি বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের ফর্মুলা কি? বায়ু মাধ্যমে কোন বর্ণের আলোর বেগ, এক্ষুনি পড়লাম তাই তো নাকি? কোন বর্ণের আলোর বেগ তোমাদের কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে মাধ্যমিকে তো এরকম ধরনের প্রশ্ন বা এই জিনিসগুলো তো বইয়ে সেরকম নেই, তাহলে আমরা কেন পড়ছি? আমি যদি এই ক্লাসটাই 2019-20 এই সময় করতাম তাহলে আমিও এত কিছু বলতাম না। কিন্তু মাধ্যমিকের এখন এমন প্রশ্ন আসছে, এত ভিতর থেকে প্রশ্ন আসছে যে আমাদের এগুলো জানতে হচ্ছে, এগুলো তোমাকে জানতে হবে, কারণ মাধ্যমিকের প্রশ্নের স্ট্যান্ডার্ড এখন অনেক হাই হয়ে গেছে। আগের মতো আর এরকম ডিরেক্ট প্রশ্ন আসে না যে প্রতিসরাঙ্ক কাকে বলে, স্নেলের সূত্রটি লেখো। এখন কিন্তু কনসেপ্ট থেকে প্রশ্ন আসছে, তার জন্য আমাদের এত কিছু এখন থেকেই জানতে হবে, এক ধাপ আমাদের এগিয়ে থাকতে হবে, ঠিক আছে? চলো, তাহলে যেটা বলছিলাম যে পরম প্রতিসরাঙ্ক 1 থেকে বেশি হয় কেন, এটা আমরা এক্সপ্লেন করছি। তাহলে চলো, বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তাহলে পরম প্রতিসরাঙ্ক মানেই আমরা কি জানি? বেগ দিয়ে ফর্মুলা, প্রথম মাধ্যমে বেগ বাই দ্বিতীয় মাধ্যমে বেগ। তাহলে বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মানে, পরম প্রতিসরাঙ্ক মানেই প্রথম মাধ্যমটা বায়ু, তাহলে বায়ু মাধ্যমে কোনো বর্ণের আলোর বেগ বাই, আমি দ্বিতীয় মাধ্যমটাকে বি ধরে নিয়েছি, তাহলে বি মাধ্যমে ওই বর্ণের আলোর বেগ, যেটাকে আমরা লিখেছিলাম কি দিয়ে? মিউ বি সমান বায়ু মাধ্যমে কোনো বেগকে, আলোর বেগকে আমরা সি দিয়ে লিখি, আর বি মাধ্যমে কোনো বেগকে আমরা ভিবি দিয়ে লিখি। এখনো লিখেছিলাম মিউ বি সমান সি বাই ভিবি, লিখেছিলাম তো। সি মানে হচ্ছে কি? সি মানে কি? সি মানে হচ্ছে বায়ু মাধ্যমে কোনো বর্ণের আলোর বেগ, আর বি মাধ্যমে ওই বর্ণের আলোর বেগ। যেহেতু আমি বলছি বি এর পরম প্রতিসরাঙ্ক, তার জন্য আমি বি লিখেছি। যদি এখানে বলতাম কাঁচের পরম প্রতিসরাঙ্ক, তাহলে এখানে কাঁচ লিখতাম। এখানে যদি বলতাম জলের পরম প্রতিসরাঙ্ক, তাহলে এখানে জল লিখতাম। যেটা হবে সেটা হবে, বি এর জায়গাগুলো চেঞ্জ হবে। বিটা হচ্ছে একটা প্যারামিটার আর কি, ঠিক আছে? একটু ভালো করে দেখো, তাহলে মিউ বি, বি এর পরম প্রতিসরাঙ্ক সমান সি বাই ভিবি। সি মানে কি? বায়ু মাধ্যমে কোনো বর্ণের বেগ, আর ভিবি মানে কি? বি মাধ্যমে ওই বর্ণের বেগ। এবার চলো, পৃথিবীতে বিভিন্ন তো মাধ্যম আছে, জল আছে, কাঁচ আছে, বায়ু আছে, তো এই সমস্ত মাধ্যমের মধ্যে আলোর বেগ সব থেকে বেশি কোথায়? বায়ু মাধ্যমে। আলো সব থেকে জোরে ছোটে কোন মাধ্যমে? বায়ু মাধ্যমে। কি বললাম? আলো সব থেকে জোরে ছোটে কোন মাধ্যমে? বায়ু মাধ্যমে। কারণ বায়ুর থেকে লঘু আর কোনো মাধ্যম পৃথিবীতে নেই। ঘন মাধ্যমে আলোর বেগ কমে যায়, আর লঘু মাধ্যমে আলোর বেগ বেড়ে যায়। পৃথিবীতে সব থেকে লঘু মাধ্যম হচ্ছে বায়ু মাধ্যম, তার জন্য বায়ু মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি। বুঝতে পারলে? চলো একটা এক্সাম্পল ধরো, তুমি তোমাদের স্কুলের যে মাঠ আছে সেই মাঠে তুমি টিফিনে ছুটছো, আর একবার তুমি হাওড়া স্টেশনে তুমি ছুটছো, কোন জায়গায় বেশি জোরে ছুটতে পারবে? একটু ভালো করে ভাবো। তুমি মাঠে একবার ছুটছো আর একবার হাওড়া স্টেশনে ছুটছো, কোথায় জোরে ছুটতে পারবে? অবশ্যই মাঠে, কারণ মাঠটা কেমন? ফাঁকা ফাঁকা পাড়া। ফাঁকা ফাঁকা পাড়া মানে কি? লঘু মাধ্যম। আর হাওড়া স্টেশনটা কেমন? প্রচুর লোকজন, ওখানে মানে প্রচুর লোকজনের ভিড় এসব আছে, তার মানে ওটা ঘন জায়গাটা, ঘন মাধ্যম। তাহলে আমরা দেখো, আমরা নিজেরাই লঘু জায়গায়, অর্থাৎ যেখানে লোকজন কম সেখানে বেশি জোরে ছুটতে পারি, ফাঁকা জায়গায় জোরে ছুটতে পারবো, আর ভিড় ভাট্টাতে আমরা জোরে ছুটতে পারবো না। অর্থাৎ লঘু মাধ্যমে জোরে ছুটতে পারবো, ঘন মাধ্যমে জোরে ছুটতে পারবো না। তো আলোরও সেম ঘটনা। আলো লঘু মাধ্যমে কেমন ছোটে? আস্তে আস্তে, তাড়াতাড়ি, আলো কেমন ছোটে? তাড়াতাড়ি। আর ঘন মাধ্যমে কেমন ছোটে? আস্তে 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 আস্তে। তাহলে পৃথিবীতে সব থেকে লঘু মাধ্যম হচ্ছে বায়ু, বায়ুর থেকে লঘু মাধ্যম হয় না। তার জন্য এই যে কথাটা লিখেছি, উপরে দেখো কি লেখা আছে? বায়ু মাধ্যমে বেগ বাই বি মাধ্যমে বেগ। তো বায়ু মাধ্যমে আলোর বেগ হচ্ছে কি? সব থেকে বেশি। এর থেকে বেশি বেগ আর কোনো মাধ্যমে হতে পারে না, ঠিক আছে? চলো, এটা কি আমরা লিখছি? তাহলে আমরা জানি, কি জানি? ব্র্যাকেটে লিখতে পারো, কিচ্ছু জানি না। আমরা জানি বায়ু মাধ্যমে আলোর বেগ সর্বাধিক। আলোর বেগ সর্বাধিক। আর এই সর্বাধিক মানটা কত? একটু লিখে দিতে পারো যে এই সর্বাধিক মানটাই হচ্ছে সি, যার মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আলোর বেগ এর থেকে বেশি হতে পারবে না, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড।
তাহলে আমরা জানি কি জানি, বায়ু মাধ্যমে আলোর বেগ হচ্ছে কেমন, সর্বাধিক। ঠিক আছে, তাকাবে এদিকে, অন্যদিকে তাকাবে না, এদিকে। তাহলে এই যে ওপরে আমি সমীকরণটা পেয়েছি, এই ওপরের সমীকরণে সি এর মানটা অবশ্যই ভিবির থেকে বেশি। কার থেকে বেশি? অর্থাৎ সি গ্রেটার দ্যান কি ভিবি, সি এর মান ভিবির থেকে বেশি। আমি তো বলেই দিচ্ছি যে বায়ু মাধ্যমে আলোর বেগ সব থেকে বেশি, তাহলে সি হচ্ছে বায়ু মাধ্যমে বেগ আর ভিবি হচ্ছে বি মাধ্যমে বেগ, তাহলে সি এর মান ভিবির থেকে বেশি। তাহলে সি এর মান কার থেকে বেশি? ভিবির থেকে বেশি। তাকাও একটু, সি এর মান বেশি, ভিবির মান কম। তাহলে এই যে ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তো এই ভগ্নাংশটার লব বড় হর ছোট। যদি লব বড় হর ছোট হয় তাহলে আমরা কি বলতে পারি, অর্থাৎ সি গ্রেটার দ্যান ভিবি। তাই সি বাই ভিবি কি ভগ্নাংশ? সি বাই ভিবি একটি অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অপ্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশ মানে কি? যে ভগ্নাংশে লব বড় হয়ে যায় হর ছোট হয়ে যায় তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ। তো এই ভগ্নাংশটাতে দেখো সি এর মান বড়, ভিবির মান ছোট, তাহলে এই ভগ্নাংশটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক, ওপরটা বড় নিচেটা ছোট, তো সি বড় ভিবি ছোট, তার জন্য এই ভগ্নাংশটা কি? একটি অপ্রকৃত ভগ্নাংশ। এবার দেখো একটা অপ্রকৃত ভগ্নাংশের এক্সাম্পল কি, ধর আমি বললাম 5/2, আমি বললাম 7/2, তাহলে এই প্রত্যেকটা দেখো দুটো ভগ্নাংশতেই লব বড় হর ছোট, অপ্রকৃত ভগ্নাংশ। চলো মান বার করো, কত আসে দেখো। 5/2 মানে কত? 2.5। 7/2 মানে কত? 3.5। তাহলে দেখো এই যে 2.5, 3.5 এই মানগুলো দেখো একের থেকে বেশি হচ্ছে। 2.5 মানে একের থেকে বেশি, 3.5 মানে একের থেকে বেশি। তো যে কোনো অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ যে ভগ্নাংশের লব বড় হর ছোট, অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশের যে কোনো অপ্রকৃত ভগ্নাংশের মান একের থেকে বেশি হয়। কি হয়? একের থেকে বেশি হয়। তাই সি বাই ভিবি একটি, যেহেতু সি গ্রেটার দ্যান ভিবি, তাহলে সি বাই ভিবি একটি অপ্রকৃত ভগ্নাংশ, অতএব সি বাই ভিবি এর মানটা একের থেকে কি হবে? বেশি হবে। কি হবে? একের থেকে বেশি হবে। আর সি বাই ভিবি এটা মানেই হচ্ছে মিউ বি, তাহলে মিউ বির মানটাও আমরা বলতে পারি একের থেকে কি হবে? বেশি হবে। মিউ বি মানে কি? বি মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। তো দেখো পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা একের থেকে বেশি হচ্ছে। কেন হচ্ছে? কারণ ওপরে আছে বায়ু মাধ্যমে বেগ, আর ওপরে বায়ু মাধ্যমের বেগ হচ্ছে সব থেকে বেশি। বায়ু মাধ্যমে বেগ যেহেতু সব থেকে বেশি, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এর মান সবসময় একের থেকে বেশি হয়, তার জন্য পরম প্রতিসরাঙ্কের মান সবসময় একের থেকে কি হয়? বেশি হয়। বুঝতে পারলাম? কোনো সমস্যা? চলো এবার আমরা আজকে যা যা পড়লাম সেই রিলেটেড অঙ্ক সলভ করব। কেউ স্কিপ করবে না। এতদূর যদি ভিডিওটা তুমি দেখে থাকো তাহলে অঙ্কটা অবশ্যই করবে। আমাদের যে অঙ্কগুলো সলভ করব, অঙ্ক করলে আমাদের কনসেপ্ট স্ট্রং হবে। তুমি অঙ্কগুলো করো, তারপরে তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি আমরা কি শিখলাম আজকে। অবশ্যই অঙ্কগুলোকে সলভ করবে, ঠিক আছে? চলো চলো প্রথম অঙ্ক কি আছে? প্রথম অঙ্ক আছে আলোকরশ্মি বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে। এই যে লেখা আছে আলোকরশ্মি বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে। তাহলে আলোকরশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে আসছে? বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে আসছে। ঠিক আছে, চলো কি বলে দিয়েছে তারপর, আপাতন কোণ 45 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 30 ডিগ্রি, তবে কাঁচের পরম প্রতিসরাঙ্ক কত? আচ্ছা, কাঁচের পরম প্রতিসরাঙ্ক মানে কি? কার সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক? বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। তার মানে আলোকরশ্মিকে বায়ু থেকে কাছেই আসতে হবে। তো অঙ্কতেও তাই বলে দেওয়া আছে, আলোকরশ্মি বায়ু থেকে কাছেই আসছে। তো বায়ু থেকে যদি কাছে আসে তাহলে এক্ষেত্রে আমরা যে প্রতিসরাঙ্ক পাবো সেটাই তো অ্যাকচুয়ালি পরম প্রতিসরাঙ্ক। ভাবার কিছু নেই, কি বলে দিয়েছে আগে আমরা সেগুলো লিখে নিই, অঙ্কটার পোস্টমর্টম করে ফেলি। কি বলে দিয়েছে অঙ্কে লিখে ফেলি। বলে দেওয়া আছে যদি আপাতন কোণ 45 ডিগ্রি হয়, তার মানে এই অঙ্কে আমাকে বলে দিয়েছে আপাতন কোণ মানে আয়ের মান বলে দিয়েছে কত? 45 ডিগ্রি। প্রতিসরণ কোণ 30 ডিগ্রি হয়, তাহলে প্রতিসরণ কোণ মানে হচ্ছে আর, আর এর মান আমাকে বলে দিয়েছে কত? 30 ডিগ্রি। কি বার করতে বলছে? বলছে কাঁচের পরম প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক কার? কাঁচ। কাঁচকে ইংরেজিতে গ্লাস বলে, তো মিউ জি। পরম প্রতিসরাঙ্ক মানে সামনে বায়ু থাকবে, তো আমার লেখার দরকার নেই, তার মানে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, তার মানে মিউ জি এর মান বার করতে বলছে। কিভাবে করব? কি বলে দেওয়া আছে? আপাতন কোণ আর প্রতিসরণ কোণ। তো কোণ বলে দেওয়া আছে মানে আমরা কোণ রিলেটেড ফর্মুলা ইউজ করব। তাহলে কোণ রিলেটেড ফর্মুলা কি ছিল? আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, সাইন আই বাই সাইন আর। তাহলে মিউ জি ইজ ইকুয়াল টু
ভ্যালুগুলোকে পুট করে দাও, তাহলে সাইন কত আসছে, সাইন আয়ের জায়গায় বসিয়ে দাও কত 45, সাইন 45 ডিভাইডেড বাই আর এর জায়গায় বসিয়ে দাও তাহলে সাইন 30 ডিগ্রি। ঠিক है, চলো মান বসাও, তাহলে মিউ জি সমান সাইন 45 সাইন 0 0 সাইন 30 হাফ সাইন 45 1/√2। আগের দিন মানগুলো লিখে দিয়েছিলাম, খাতায় নিশ্চয়ই লেখা আছে। চলো সাইন 0 0 সাইন 30 হাফ সাইন 45 1/√2, তাহলে সাইন 45 এর মান হচ্ছে কত 1/√2 ডিভাইডেড বাই সাইন 30 এর মান কত হাফ, সাইন 30 হাফ। ক্যালকুলেট করো এটাকে, তাহলে মিউ জি ইজ ইকুয়াল টু 2টা উপরে চলে গেল আর √2টা নিচে চলে এলো, তাহলে 2/√2 ভগ্নাংশটা, তাহলে উপরের ভগ্নাংশটাকে স্থির রাখলাম, নিচেরটাকে উল্টে দিলাম, তো উল্টে দিলাম মানেই হয়ে গেল কি নিচের 2 উপরে চলে গেল, উপরের √2 নিচে চলে এলো, তাহলে 2/√2। ঠিক, এটাকে যদি একটু সিম্পলিফাই আমরা করতে চাই করতে পারি কি, মিউ জি সমান 2 সমান কত, 2 মানে আমরা লিখতে পারি √2 ইন্টু √2, সেই ছোট্টবেলায় শিখেছিলাম করণীয় নিরসন, ডিভাইডেড বাই √2, √2 ক্যান্সেল আউট, পরে রইল মিউ জি সমান √2। তার মানে আমি বুঝলাম যে কাঁচের পরম প্রতিসরাঙ্ক কত আসছে √2, কত আসছে √2। কি করে পেলাম, আপাতন কোণ আর প্রতিসরণ কোণের ফর্মুলা ইউজ করে, বাস গল্প শেষ। ঠিক হ্যাঁ, চলো পরের অঙ্ক, অঙ্কটা পড়ো লেখো, অঙ্কটাকে অবশ্যই লিখবে খাতায়, তারপরে সলভ করবে, শুধু সলভ করলে হবে না, খাতায় অঙ্কটাকে লিখে তারপর সলভ করতে হবে। ঠিক হ্যাঁ, চলো তারপর পরের অঙ্ক কি আছে, বলছে গ্লিসারিনে আলোর বেগ 10⁸ মিটার/সেকেন্ড। বাহ, খুব ভালো অঙ্ক। তাহলে গ্লিসারিনের পরম প্রতিসরাঙ্ক কত, বলেছে গ্লিসারিনে আলোর বেগ 10⁸ মিটার/সেকেন্ড। চলো গ্লিসারিনে আলোর বেগ, তাহলে আলোর বেগ কোথায় গ্লিসারিনে, তাহলে আমরা কি জানি বায়ু মাধ্যমে আলোর বেগকে সি দিয়ে লিখি, কিন্তু গ্লিসারিনে বেগকে কি দিয়ে লিখবো, বেগকে আমরা ভি দিয়ে লিখবো, কোথায় গ্লিসারিন তার জন্য জি বা জিএল লিখতে পারো, গ্লিসারিনের জন্য জিএল, কাঁচ বললে শুধু জি লিখবো গ্লাস, আর গ্লিসারিন বললে জিএল, তাহলে বেগ আলোর বেগ ভি মানে হচ্ছে আলোর বেগ কোথায় গ্লিসারিনে, কত বলে দিয়েছে 10⁸ মিটার/সেকেন্ড। কি বলেছে, বলেছে গ্লিসারিনের পরম প্রতিসরাঙ্ক কত, তারা আমাকে বার করতে হবে প্রতিসরাঙ্ক কার, গ্লিসারিনের পরম প্রতিসরাঙ্ক, এটা কোয়েশ্চেন মার্ক। তাহলে পরম প্রতিসরাঙ্ক মানে হচ্ছে মিউ জিএল, গ্লিসারিনের পরম প্রতিসরাঙ্ক, সামনে কে আছে, কেউ নেই মানে কে আছে, বায়ু আছে, অর্থাৎ বায়ুর সাপেক্ষে গ্লিসারিনের প্রতিসরাঙ্ক আমাকে বার করতে হবে, বা যেটাকে আমরা এক কথায় বলি পরম প্রতিসরাঙ্ক আমাকে বার করতে হবে। কি করব, মাথায় প্রেসার দাও, ভাবো কোন ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব, কিভাবে অঙ্কটা সলভ হতে পারে। দেখো আমরা অবশ্যই দেখতে পাচ্ছি এখানে যে কি বলে দেওয়া আছে, বেগ বলে দেওয়া আছে, তো আমরা গাধা নই, যদি বেগ বলে দেওয়া থাকে আমরা বেগ দিয়ে ফর্মুলা ইউজ করব, বেগ বলে দিলে যেহেতু আমরা মানুষ গাধা নই তার জন্য আমরা নিশ্চয়ই এই আপাতন কোণ প্রতিসরণ কোণ বা তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা ইউজ করব না, আমি দেখতে পাচ্ছি এখানে বেগ বলে দেওয়া আছে, তো যেহেতু আমরা মানুষ আমরা গাধা নই তার জন্য আমরা বেগ বলে দিয়েছে মানে বেগের ফর্মুলা ইউজ করব, কিন্তু পরম প্রতিসরাঙ্ক বার করতে বলেছে, তাহলে দেখো আমরা অলরেডি জানি মিউ জিএল গ্লিসারিনের পরম প্রতিসরাঙ্ক সমান কি হবে, পরম প্রতিসরাঙ্ক মানে প্রথম বেগের ফর্মুলা প্রথম মাধ্যমে বেগ বাই দ্বিতীয় মাধ্যমে বেগ, পরম প্রতিসরাঙ্ক মানে প্রথম মাধ্যম কে হবে বায়ু, দ্বিতীয় মাধ্যম কে হবে গ্লিসারিন, তাহলে বায়ু মাধ্যমে বেগ যাকে আমরা সি দিয়ে লিখি ডিভাইডেড বাই গ্লিসারিনের বেগ মানে ভিজিএল, ভিজিএল লিখতে পারি। এবার তোমার মনে একটা বড় প্রশ্ন, মিউজিএল তো আমি বার করবো, ভিজিএল আমি জানি, সি এর মান কি করে জানবো, সি এর মান তোমাকে কেউ বলে দেবে না, এটা তোমাকে মনে রাখতে হবে, সি এর মান হচ্ছে বায়ু মাধ্যমে আলোর বেগ ধ্রুবক, যার মান আমরা সেই ছোট্টবেলা থেকে মনে রেখেছি, তোমাকেও মনে রাখতে হবে কি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তো অ্যাকচুয়ালি সি এর মান আমাদেরকে মনে রাখতে হয়, এটা অঙ্কে বলে দেওয়া থাকে না। তাহলে দেখো আমি লিখতেই পারি মিউজিএল গ্লিসারিনের পরম প্রতিসরাঙ্ক বায়ু মাধ্যমে বেগ, তাহলে বায়ু মাধ্যমে বেগ হচ্ছে 3 × 10⁸ ডিভাইডেড বাই ভিজিএল গ্লিসারিনে বেগ, তো গ্লিসারিনে বেগ তো আমাকে বলে দিয়েছে 10⁸, 10⁸ ক্যান্সেল, তাহলে পরে রইল কি মিউজিএল অর্থাৎ গ্লিসারিনের পরম প্রতিসরাঙ্ক কত 3, তাহলে গ্লিসারিনের পরম প্রতিসরাঙ্ক কত পেলাম 3, হ্যাঁ দেখো একের থেকে বেশি, পরম প্রতিসরাঙ্কের মান সবসময় একের থেকে বেশি হবে। ঠিক হ্যাঁ, পরেরটা করো দেখি, অঙ্কটা আগে লেখো দিয়ে ভাবো কিভাবে অঙ্কটা সলভ হতে পারে, চেষ্টা করো। কি আছে
বলেছে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5। বেশ, খুব ভালো কথা, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5। তাহলে আচ্ছা, এবার একটা ছোট্ট মতো কথা বলে দেওয়া যাক। কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, প্রতিসরাঙ্ক তো দু রকমের হয়, পরম প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এটা তাহলে কি প্রতিসরাঙ্ক? কিছু বলে দেওয়া নেই মানে পরম প্রতিসরাঙ্ক। এই যে বলে দেওয়া আছে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, কি প্রতিসরাঙ্ক? কিছু বলে দেওয়া নেই, পরম প্রতিসরাঙ্ক। কি প্রতিসরাঙ্ক? পরম প্রতিসরাঙ্ক। তার মানে কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5। আমি পড়ার সময় ভাবার সময় এভাবে ভাববো। তাহলে কাঁচের পরম প্রতিসরাঙ্ক তার মানে মিউ জি, যেহেতু পরম প্রতিসরাঙ্ক তার জন্য নিশ্চয়ই সামনে কে থাকবে? বায়ুই থাকবে, অন্য কোনো মাধ্যম থাকবে না। তাহলে মিউ জি সমান কত? 1.5। কাঁচের পরম প্রতিসরাঙ্ক কত? 1.5। কি বার করতে বলেছে? কাঁচে আলোর বেগ কত, অর্থাৎ আলো যখন যাচ্ছে কাঁচের মধ্যে আলো কত জোরে ছুটবে, কত বেগে ছুটবে, আমাকে এইটা বার করতে হবে। তাহলে কাঁচে আলোর বেগ তার মানে বেগ বার করতে হবে কিন্তু কাঁচে। তাহলে ভিজি, ভি গ্লাস এর মান আমাকে বার করতে হবে, ভিজি এর মান আমাকে ক্যালকুলেট করতে হবে। কিভাবে করব? কোনো ক্লু? আবার সেই একই কথা, আমরা মানুষ, গাধা নই। দেখতে পাচ্ছি এখানে কি দেওয়া আছে? বেগ। দেখতে পাচ্ছি এখানে কি দেওয়া আছে? প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক বেগ দুটো কথা একই লাইনে লেখা আছে মানে প্রতিসরাঙ্কের সাথে বেগের কোনো একটা সম্পর্ক দিয়েই অঙ্কটা সলভ হবে। অবশ্যই হবে। কি প্রতিসরাঙ্ক? অবশ্যই পরম প্রতিসরাঙ্ক। তো পরম প্রতিসরাঙ্কের আমি ফর্মুলাটাকে ইউজ করি। কি ফর্মুলা? কাঁচের পরম প্রতিসরাঙ্ক মিউ জি সমান কি ছিল? বায়ু মাধ্যমে বেগ কাঁচের পরম প্রতিসরাঙ্ক সমান মিউ জি সমান বায়ু মাধ্যমে বেগ বাই কাঁচ মাধ্যমে বেগ। যখন বলছিলাম বি এর পরম প্রতিসরাঙ্ক কি বলছিলাম? বায়ু মাধ্যমে বেগ বাই বি মাধ্যমে বেগ। তো বি কে হাঁটিয়ে দাও, কাঁচকে নিয়ে চলে এসো। তাহলে বায়ু মাধ্যমে বেগ বাই বি মাধ্যমে বেগ। তাহলে বায়ু মাধ্যমে বেগকে কি দিয়ে লিখি? সি দিয়ে। আর তোমার কাঁচ মাধ্যমে বেগকে কি দিয়ে লিখি? ভিজি দিয়ে। কি দিয়ে? ভিজি দিয়ে। ঠিক আছে, কার মান বার করতে হবে? ভিজির। তাহলে ভিজিটাকে এখানে নিয়ে এসো, মিউজিটাকে ওখানে নিয়ে যাও। তাহলে ভিজি সমান কি লিখতে পারি? সি বাই মিউজি লিখতে পারি এটা আমরা? অবশ্যই পারি। তাহলে তারপর ভিজি ইকুয়াল টু সি এর মান কত? বলে দেওয়া নেই স্যার, বলা যাবে না, মুখস্থ রাখতে হবে। সি এর মান কত? 3 × 10⁸ ডিভাইডেড বাই মিউজি, অর্থাৎ কাঁচের পরম প্রতিসরাঙ্ক কত বলে দিয়েছে? 1.5। তাহলে 1.5। ঠিক হ্যাঁ, চলো তাহলে ভিজি সমান একটু ক্যালকুলেশন করি। 3 × 10⁸ ইন্টু একটা 10 দিয়ে লিখে নিচে 15টাকে তো আমি লিখতে পারি। এই যে 1.5 দশমিক তুলে উপরে একটা 10 দিয়ে দিলাম। বেশ, 3 দিয়ে কাটাকাটি করো। 3 5 15 5 2 10। তাহলে ফাইনালি আমি যেটা পাচ্ছি ভিজি সমান ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে কাঁচ মাধ্যমে আলোর বেগ আমি পেয়ে গেলাম 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে? চলো পরের অঙ্ক লিখে নাও এতদূর পর্যন্ত পজ করে, পরের অঙ্কতে যাই আমরা। কত আর লিখতে পাচ্ছি না, একটু ছবি আকারে অঙ্ক দিয়ে দিই, ঠিক আছে? তো ছবিটা দেখে বুঝে নাও অঙ্কটা কি হতে পারে আর কি। একটু তাকাও, ধরো এরকম দুটো মিডিয়াম আছে, ওপরটা আছে কি? বায়ু, নিচেটা আছে ধরো কি বলবো, ধরো জল আছে, ওয়াটার। ঠিক আছে, তো বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মান আমাকে বলে দিয়েছে, বায়ু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এর মান বলে দিয়েছে ধরো 6000 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একক 6000 অ্যাংস্ট্রম। বায়ু মাধ্যমে আলোক রশ্মি এসে বায়ু থেকে জলে পড়ছে, তো বায়ু মাধ্যমে যে আলোটা আছে তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 6000 অ্যাংস্ট্রম। আর যখন আলোটা জলের মধ্যে প্রবেশ করে গেছে তখন তার তরঙ্গ দৈর্ঘ্য হয়ে গেছে ধরো 3000 অ্যাংস্ট্রম। কত? 3000 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তোমাকে কি কি বার করতে বলেছে? এখান থেকে তোমাকে ধরো 1 নাম্বার বার করতে বলছে যে এই যে মাধ্যম অর্থাৎ জলের প্রতিসরাঙ্ক কত? মিউ ডাব্লু 1 নাম্বার। আর 2 নাম্বার বার করতে বলেছে জলে আলোর বেগ কত, তাহলে ভি ডাব্লু।
এই দুটো আমাকে বার করতে বলেছে। দুটো অঙ্ক আছে এখান থেকে, তোমাকে দিয়ে দিয়েছে যে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য এইটা, জলে তরঙ্গ দৈর্ঘ্য এইটা দিয়ে প্রথম বলেছে জলের প্রতিসরাঙ্ক কত, আর 2 নাম্বার বলেছে জলে আলোর বেগ কত। VW মানে হচ্ছে জলে আলোর বেগ কত। ঠিক আছে, চলো বাকিটা মুছে দিই, অঙ্কটা সলভ করার চেষ্টা করো, কিছু নেই চেষ্টা করার, দেখলেই হয়ে যাবে। চলো ঝটফট কোন ফর্মুলা ইউজ করবো প্রথম অঙ্কটা সলভ করার জন্য, মানে ফার্স্ট পার্টটা বলেছে আমাকে প্রতিসরাঙ্ক নির্ণয় করো, তাহলে প্রতিসরাঙ্ক নির্ণয় করতে গেলে কোন ফর্মুলা ইউজ করব, কি কি বলে দিয়েছে আগে লিখে নিই দরকার হলে। এখানে লিখে নিই চলো। আমাকে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এয়ার এর মান বলে দেওয়া আছে 6000 অ্যাংস্ট্রম। বাহ, তারপর ল্যামডা ওয়াটার বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে তোমার 3000 অ্যাংস্ট্রম। 3000 অ্যাংস্ট্রম এই দুটো আমাকে দেওয়া আছে। আমাকে বার করতে বলেছে কি 1 নাম্বার প্রতিসরাঙ্ক। কার প্রতিসরাঙ্ক? জলের প্রতিসরাঙ্ক। তো আলোক রশ্মি বায়ু থেকে জলে আসছে, তাহলে প্রথম মাধ্যম বায়ু, দ্বিতীয় মাধ্যম জল, আমাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে, তার মানে চোখ বন্ধ করে আমি তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা ইউজ করে দেবো একদম। চলো, তরঙ্গ দৈর্ঘ্যের ফর্মুলা কি, ল্যামডা প্রথম মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, প্রথম মাধ্যমটা বায়ু তার জন্য বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই দ্বিতীয় মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, তো দ্বিতীয় মাধ্যমটা জল তার জন্য জলে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে মিউ ডাব্লিউ ইজ ইকুয়াল টু ল্যামডা এর মান 6000, ল্যামডা ডাব্লিউ এর মান 3000, তো আনসার আসছে 2। তাহলে মাধ্যমটার প্রতিসরাঙ্ক আমি পেয়ে গেছি, কত পেয়েছি, মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 2। মাধ্যমের প্রতিসরাঙ্ক, বা তুমি ভাবতে পারো জলের প্রতিসরাঙ্ক কত, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক বা জলের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 2। ঠিক আছে, চলো 2 নাম্বার কি বলেছে, 2 নাম্বার বলেছে জলে বেগ বার করতে। তাহলে আমি প্রতিসরাঙ্ক অলরেডি পেয়ে গেছি, আমাকে বেগ বার করতে বলছে, তাহলে বেগ দিয়ে ফর্মুলা ইউজ করে দিই। কি ফর্মুলা, আমরা জানি মিউ ডাব্লিউ অর্থাৎ জলের পরম প্রতিসরাঙ্ক সমান বায়ু মাধ্যমে বেগ বাই জল মাধ্যমে বেগ, এক্ষুনি করলাম। তাহলে ভি ডাব্লিউ সমান কত হবে, ভি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে, সি বাই মিউ ডাব্লিউ। তাহলে ভি ডাব্লিউ ইজ ইকুয়াল টু সি এর জায়গায় মান বসিয়ে দাও, সি মানে বায়ু মাধ্যমে আলোর বেগ, 3 × 10⁸ ডিভাইডেড বাই মিউ ডাব্লিউর মান কত পেয়েছি, মিউ ডাব্লিউর মান পেয়েছি 2। কত পেয়েছি, 2। কত পেয়েছি, 2 পেয়েছি। তো এই যে মিউ ডাব্লিউ 2, তাহলে মানটা পুট করে ক্যালকুলেশন করো, 3/2, তাহলে 3/2 মানে কত 1.5, তাহলে ভি ডাব্লিউ ইকুয়াল টু কত পাচ্ছি 1.5 ইন্টু যেমন 10⁸ আছে পাশে 10⁸ লিখে দিলাম, আর পাশে তোমার একটা কথা যেটা হচ্ছে বেগ, বেগের একক হচ্ছে কি না মিটার পার সেকেন্ড। তাহলে জলে আলোর বেগ কত, জলের মধ্যে আলোর বেগ হচ্ছে 1.5 × 10⁸ মিটার পার সেকেন্ড। বুঝতে পারলাম, কোনো সমস্যা এত দূর পর্যন্ত? তাহলে আজকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্রতিসরাঙ্কের 3টে ডিফারেন্ট ফর্মুলা শিখলাম, একটা কোণ দিয়ে, একটা বেগ দিয়ে, আর একটা তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে। পরের দিন আমরা প্রতিসরাঙ্কের আর একটি পার্ট শিখবো যেটাকে বলা হচ্ছে যে এই আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্ক কি তোমরা জেনে গেলাম, তো এদের মধ্যে সম্পর্ক শিখবো। পরের ক্লাসে আমরা দেখব আপেক্ষিক প্রতিসরাঙ্কের সাথে পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক কি। ঠিক আছে, তাহলে চলো দেখা হবে এবার পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো।